জাস্ট হোল্ড ইউর টাং বাস্টার্ড। আমার চাশমিশ বোকা হতে পারে, বাট মিথ্যাবাদী নয়। নেক্সট টাইম ওকে নিয়ে কথা বলার আগে জিহ্বায় লাগাম টানবি, আদারওয়াইজ আমি তোর জীবনের লাগাম টেনে দিব একেবারের জন্য। ব্যথায় কুচকে গেছে অ্যাডুইনের গম্ভীর মুখ, দু হাত পেটে চেপে রেখে গঙ্গাচ্ছে বেচারা। ফর্সা মুখের আদলে লেপ্টে আছে লালা আবরণ, মাথা ভর্তি লালচে সোনালি চুলগুলো এখনো মনস্টারের শক্তপোক্ত হাতের মুঠোয় পিষ্ট হচ্ছে। আহত যুবকের চোখ দুটো কুঁচকে রাখা, কর্ণকুহরে ভেসে আসছে মনস্টারের দাঁত কটমটানো শব্দ। ভয়ার্ত যুবক ঢোক গিলছে ক্ষণে ক্ষণে। সম্মুখে থাকা কঠিন মানব ক্রমশ নিজের হিতাহিত জ্ঞান হারাচ্ছে। ফর্সা মুখখানার সে কি রাগে ভাবসাব। মসৃণ ললাটে উল্টে পাল্টে আষ্টে পড়েছে মাথা ভর্তি সিল্কি বাদামি চুলগুলো। আজ কোন উদ্দেশ্যে যুবকের ওলফ কাট দেওয়া চুলগুলো অমন ছাড় পেয়েছে কে জানে। তারা কি সুন্দর বেপরোয়া ভঙ্গিতে ঘাড় ছুঁয়ে যাচ্ছে রূঢ় মানবের। মুগ্ধ হিসিয়ে যাচ্ছে। শক্ত হাতে অ্যাডউইনের মাথাটা আরেকটু ঝাঁকিয়ে উঠল কেমন। বেচারা অ্যাডউইন এবারেও চোখ খুলল না। চোখ খুলে থোড়ায় চোখাচোখি করবে মনস্টারের সঙ্গে। এদিকে নাক দিয়ে সাপের ন্যায় ফোঁস ফোঁস শব্দ তুলছে মুগ্ধ। চিবিয়ে চিবিয়ে ফের বলল, ওকে নিয়ে তুই কথা বলার কে? এই অ্যাসল, হু দ্য ফাক ইউ আর টু টক অ্যাবাউট হার? জিপটা খুব বেশি লক লক করছে নাকি তোর? তাহলে তো কেটে দেওয়া উচিত। আটকে উঠল অ্যাডউইন। তড়িৎ পেট থেকে হাত সরিয়ে এনে মুখের সামনে হাত জোর করলো বেচারা। চোখ দুটো ঠায় বুঝে রেখে ভয়ার্ত কণ্ঠে থেমে থেমে আওড়ালো, ক্ষমা করুন মনস্টার, আমার ভুল হয়েছে। এ জীবনে শিক্ষা থাকলে আর কখনো উনাকে। কথাটা জিভ খসে বেরোলো মাত্র, আর অমনি বেচারা অ্যাডউইনের খোঁচা খোঁচা ডান গালটায় সপাটে বসলো এক চড়। চোরের তীব্রতায় গাল বেঁকে গেল অ্যাডউইনের, ঠোঁটের ফাঁক গলিয়ে অস্ফুটে বেরোলো ব্যথাতুর শব্দ। এরই মধ্যে এক হিংস্র থাবা এসে চট করে চেপে ধরে অ্যাডউইনের চোয়াল। কর্ণকুহরের ছেদ দিয়ে ঢুকলো মনস্তারের দাঁত কিরমিশ কণ্ঠ। খবরদার, ওর প্রসঙ্গ জিভের আগায় আনবি না। ওকে উনি, তিনি, সে ইত্যাদি সম্বোধন করা তো দূর। ওর কথা মাথায় আনলেও তোর শরীর থেকে গর্দানটা আলাদা করে দিতে 2 সেকেন্ডও ভাববো না আমি। মাইন্ড ইট। বুঝলো অ্যাডউইন। তড়িঘড়ি করে মাথা ঝাঁকালো ওপর নিচ। বাদামি চোখ দুটো কিয়ৎক্ষণ কটমট করে তাকিয়ে রইল তার পানে। পারছে না এক্ষুনি অ্যাডউইনকে কাঁচা গিলে ফেলতে। তবে মানুষ বিধায় থেমে রইলেন মনস্টার। ফসফস করতে করতে এক ঝটকায় ছেড়ে দিল অ্যাডউইনের চল। পরক্ষণে রয়েসয়ে শির দ্বারা সোজা করে দাঁড়ালেন মনস্টার। বাহাতের কবজিতে বেঁধে রাখা হেয়ার ব্যান্ডটা তক্ষুনি এক টানে খুলে এনে মাথার এলোমেলো চুলগুলোকে কোনো মতে বাঁধতে উদ্যত হলো সে। কপালে গোটা কতক ভাঁজ স্পষ্ট তার। শক্ত চলে আনমনে বিড়বিড় করছে কি যেন। দক্ষ হাতে কায়দা করে গাঁট দিচ্ছে অত সুন্দর চুলগুলোতে। তবে গার্ড দেবার এক পর্যায়ে আচমকা স্থবির হলো মুগ্ধ। ব্যস্ত হাত দুটো তার আচমকা থেমে গেল মাঝপথে। মস্তিষ্কটা হঠাৎ করে বেজে উঠল কেন যেন। এতক্ষণে রূপচে পড়া রাগটায় বুঝি এক পশলা বৃষ্টি নামলো মুহূর্তেই। বিচক্ষণে মস্তিষ্ক হুট করে সচল হলো ফের। কান দুটোতে ঝা ঝা করে উঠল তার বলা কিছুক্ষণ আগের কথাটা, আমার চাশমিশ। থমকায় মুগ্ধ। হতবিহ্বলের ন্যায় মেঝেতে তাক করল হতবাক দৃষ্টি। কপালের চামড়া আরো কিছুটা গুটিয়ে নিয়ে যুবক মনে মনে নিজেকে শাসিয়ে আড়ালো। আমি এটা কি বললাম? আমি ওই বান্দির মেয়েকে আমার চাশমিশ বললাম কেন? কি বললাম আমি? হোয়াট দ্য ফাক ইজ হ্যাপেনিং টু মি? ওই বান্দির মেয়ে আবার আমার হলো কবে থেকে? ও জাস্ট 6 মাসের রক্ষিতা আমার। জাস্ট এ ফাকিং রক্ষিতা, নাথিং এলস। নিজেকে বড় সান্ত্বনা দিয়ে যাচ্ছে মাফিয়া মনস্টার। ভেতরে ভেতরে ফেটে যাচ্ছে নিজ উদ্ভট কর্মে। মাথার তালুটা জ্বলে যাচ্ছে রাগে। সে কেমন গজগজ করতে করতে ঘাড় বাঁকিয়ে পাশে তাকাতেই তার দৃষ্টি থমকালো আহত অ্যাডউইনের পানে। তক্ষণে চল শক্ত হলো মুগ্ধের। চোখে মুখে লেপটে গেল একরাশ বিরক্তির ছাপ। মনের কোণে আচানক উত্থাপিত হলো একরাশ প্রশ্ন সংখ্যা। সে কি অ্যাডউইনকে মারলো? কিন্তু কেন মারলো? মেয়েটাকে সামান্য মিথ্যেবাদী বলে? ভাবতে ভাবতে দাঁতে দাঁত চাপল মুগ্ধ।
শক্ত হাতে ঘাড়ের পাশে ডলতে ডলতে আলগোছে এক হাত উঁচিয়ে রাখলো উন্মুক্ত কোমরের উপর। অতঃপর পায়ের গতি টেনে এগোই উবু হয়ে বসে থাকা অ্যাডুইনের নিকট। মাঝে কিছুটা দূরত্ব রেখে থামলো মুগ্ধের পাদুকা। ছেলেটা তখন হুট করে বসে থাকা অ্যাডুইনকে সন্দিগ্ধ গলায় প্রশ্ন ছুড়ল, ডিড আই জাস্ট হিট ইউ অ্যাডুইন? হতবিহ্বল বলে অ্যাডুইন। তক্ষুনি মাথা তুলে তাকালো সম্মুখে। এক পলক মনস্টারের আগুন চোখ দুটো শনে চোখাচোখি হতেই গা জোরে কাঁপন বয়ে গেল বেচারার। সে তড়িৎ নজর নামিয়ে বসে রইল ববার ন্যায়। এদিকে তার অমন নীরবতার মেজাজ হারাচ্ছে মুগ্ধ। দাঁত কিরমির করে যুবক ফের ধমকে বলল, আই এম আস্কিং ইউ সামথিং ড্যাম ইট। এহেন ধমকে আটকে উঠে অ্যাডুইন ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলে ওপর নিচ মাথা নাড়াতে গিয়েও বেচারা পর মুহূর্তে শুধরে নিল নিজেকে। প্রাণ সংশয় না চাইতেও ভং ধরে মাথা নাড়ায় দুধারে। মুগ্ধ কপাল কুচকালো এবার। নিজের ঠোঁটের ওপরের দাঁত কটা দিয়ে চেপে ধরে পায়চারি চালালো এদিক ওদিক। মনে মনে কিছু একটা ভেবে হুট করে গমগমে গলায় আদেশ ছুড়ল, আগামী 2 ঘন্টার মধ্যে প্যালেসে সকল গার্ডদের হলরুমে নিয়ে আয় অ্যাডুইন। হকচকায় অ্যাডুইন। গুরু গম্ভীর সাজা আবির্ভূত হলো তার মুখ। ভেতর ভেতরে একরাশ প্রশ্ন জেগে উঠলেও বাইরে থেকে সে কেমন নির্লিপ্ত ভাব ধরে রেখেছে দেখো। সময় নিয়ে অত্যন্ত বিনয়ের সাথে জবাব দিল, ওকে মনস্তার। কথাটা শেষ হতেই পিনপর্তন নীরবতায় ছেয়ে গেল সম্পূর্ণ কক্ষ। অ্যাডুইন ধীরে সুস্থে বসা ছেড়ে দাঁড়ানোর প্রয়াসে মত্ত। এদিকে মুগ্ধ নামক বলিষ্ঠ পুরুষ সেদিকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে উল্টো পথে গটগটিয়ে প্রস্থান ঘটালো কক্ষ থেকে। সে যাবার সঙ্গে সঙ্গে সাইকে কেমন ফোনা তুলল আচমকা। ভয়ঙ্কর সাপটার অমন ধারালো দাঁত দেখে ফের ধপ করে মেঝেতে বসে পড়ে অ্যাডুইন। বেচারা ভয়ে ততস্থ। 2 হাতে মেঝেতে ভর দিয়ে পিছিয়ে যাচ্ছে কোনো রকম। ওদিকে সাইকে ধীরে ধীরে শরীর দুলিয়ে এগোচ্ছে এবার। যা দেখে বেচারা অ্যাডুইন কেমন চেঁচিয়ে উঠল ঘর কাঁপিয়ে। ভাবা যায় মনস্টারের ডান হাত নামক অমন বলিষ্ঠদেহী কঠিন মানুষটাও কিনা মনস্টারের সাইকিকে দেখে ভয়ে চেঁচাচ্ছে। বেচারা অ্যাডুইন ক্ষণে ক্ষণে ঢোক গিলে 2 হাতে দূর দূর করে সাপটাকে বলছে, হুশ হুশ, অন্যদিকে যা সাইকি, আমার শরীরে গোশত নেই, আমি মানুষটাও অনেক লম্বা, গিলে হজম করতে সপ্তাহ লেগে যাবে, তাই বলছি হুশ হুশ, দূরে যা। বোবা প্রাণীটা থোড়াই বুঝলো অ্যাডুইনের কথা। সে কেমন আঁকা বাঁকা শরীর নাচিয়ে হিস হিস করে এগোচ্ছে অ্যাডুইনের দিকে। অ্যাডুইনের এবার নাজেহাল দশা। শরীরের সব ব্যথা ভুলিয়ে বেচারা তক্ষণে গা ঝেড়ে উঠে দাঁড়ালো নিজ পায়ে। অতপর এক লাফে ঘর ছেড়ে বেরোনোর উদ্দেশ্যে খানিকটা এগোতেই পথ আটকালো সাইকে। অ্যাডুইন থমকায়। সাইকের ধারালো রক্তাক্ত দাঁতগুলোর অমন হা করা দেখে ভয়ে ফের চেঁচিয়ে ওঠে বেচারা। সাইকি ফোনা তুলতেই 2 হাতে তক্ষুনি চেপে ধরে নিজের মুখমণ্ডল। তবে কিছুক্ষণ পেরিয়ে যাবার পরও গায়ে তেমন ব্যথা অনুভূত না হয়। আঙুলের ফাঁক গলিয়ে পিটপিট করে সামনে তাকায় অ্যাডুইন। পর মুহূর্তেই সম্মুখের দৃশ্য দেখে চক্ষু ছানা বড়া হলো তার। দরজার কাছে শটান হয়ে দাঁড়িয়ে আছে মনস্টার। 2 হাত গুজে রেখেছে পকেটে। সাইকিকে ধীরে ধীরে তার গা বেয়ে উপরে উঠছে। এহেন দৃশ্য দেখে গা শিরশির করে উঠল অ্যাডুইনের। তার কেন যেন মনে হচ্ছে সাইকি মনস্টারের নয়, তার গা বেয়ে উঠছে। অ্যাডুইন নিজ ভাবনায় নিমগ্ন। ঠিক তখনই সামনে থেকে ধেয়ে আসে মুগ্ধের ঝাঁঝালো কণ্ঠ, গায়ের ব্যথা শেষ, নাও গো অন ইউর ডিউটি। ভরকাই অ্যাডুইন। তৎক্ষণাৎ হাত সরায় মুখমণ্ডল থেকে। হতবিহ্বলের ন্যায় কিয়ৎক্ষণ চুপচাপ মাথা নুইয়ে দাঁড়িয়ে থেকে ভাবল, মনস্টার তাহলে ইচ্ছে করে সাইকিকে আমার পিছে লাগিয়েছিল। মানুষ আহত হলে ডাকে ডাক্তারকে, আর মনস্টার কিনা ডাকে সাইকিকে। হা! নিজের ভাবনায় মতো অ্যাডুইন। হুট করে ধ্যান ভাঙল সাইকির হিসানোর শব্দে। তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে মাথা তুলে সামনে তাকাতেই মুখোমুখি হলো ফোনা তোলা সাইকির সাথে। সাইকিকে কেমন এগিয়ে ধরে আছে মনস্টার। মুখাবয়বে তার কুটিল হাসির ছাপ স্পষ্ট। অ্যাডুইন তৎক্ষণাৎ হকচকিয়ে 2 কদম পিছিয়ে গেল। ভরকে যাওয়া কণ্ঠে মিনমিনিয়ে বলল, যাচ্ছি যাচ্ছি মনস্টার। হড়বড়িয়ে কথাগুলো শুধিয়ে কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘর ছেড়ে পালালো অ্যাডুইন।
যাবার সময় ভুলেও তাকালো না সাইকের দিকে। সে চলে যেতেই মনস্টার পা বাড়ায় উল্টো পথে। প্রশস্ত করিডোর দিয়ে কদম বাড়িয়ে আনমনে বিড়বিড়াচ্ছে মুগ্ধ। কাঁধের ওপর সাপ ঝুলছে আর সে কেমন নির্লিপ্ত ভঙ্গিমায় এগোচ্ছে, আওড়াচ্ছে, ইউ নো হোয়াট সাইকি, শি ইজ নো ওয়ান টু মি, নো ওয়ান মিন্স নো ওয়ান। বাট ওর দিকে কেউ চোখ তুলে তাকালে কেন যেন সহ্য হয় না। আই থিঙ্ক ওই বান্দির মেয়ে জাদু জানে, ভয়ঙ্কর জাদু। বোবা প্রাণী কি বুঝল কে জানে, আনন্দে আলগোছে গা ঘষতে লাগলো মুগ্ধের বুকের সঙ্গে। মুগ্ধ ক্রূর হাসলো, পকেটে হাত গুজে এগুলো সম্মুখে। ঘুম জড়ানো চোখ দুটো আজ বড্ড ভার সপ্তদশীর। মাথাটা টান টান করছে ভতা যন্ত্রণায়। শরীরের প্রতিটি অঙ্গ আজ মরমর করেছে ব্যথায়। সপ্তদশী গঙ্গাচ্ছে বেশ। ফ্লোরটা কেমন বরফের ন্যায় শীতল হয়ে যাচ্ছে ক্রমশ। সপ্তদশীর ক্ষুদ্র শরীরের উষ্ণতাকে ছাপিয়ে যাচ্ছে এরূপ মাত্রাতিরিক্ত ঠান্ডা। কিয়ৎক্ষণ পেরুলো বোধহয় এহেন হিম শীতল মেঝেতে শুয়ে থাকার আর জো নেই মাহির। সে ঘুম ঘুম চোখেই কোনো রকমে দুহাত ফ্লোরে ঠেকালো। তারপর কাঁপা কাঁপা বদনে চোখ মুখ খিচে উঠে বসলো মেঝেতে। সপ্তদশী এখনো কুঁচকে রেখেছে চোখ। দুহাত ওপরে তুলে আড়মোড়া ভেঙে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে জানান দিল উঠে পড়ার ইঙ্গিত। আড়মোড়া ভাঙ্গা শেষ হতেই লম্বা একটা হামি টানলো মাহি। পিটপিট করে চোখ দুটো খুলে সামনে তাকাতেই বিশাল এক ঝটকা খেলো মনে হচ্ছে। মুহূর্তেই সকল ঘুম ছুটে গেল তার। যেই দেখলো সে এক ট্রান্সপারেন্ট কাচের ঘরে বসে আছে। চারদিকে সফেদ রঙা মেঘেদের উড়ন্ত ভেলা। মনে হচ্ছে সম্পূর্ণ ঘরটা বুঝি মেঘেদের রাজ্যে বানানো হয়েছে। মাহি অবাক চোখে পুরো ঘরময় চোখ বোলালো। কি বিশাল কামরা! ঘরের একপাশে ঝুলন্ত গোল বিছানা, পাশেই ছোট ছোট দুটো বেডসাইড টেবিল, চারদিকে লম্বা সোফা কাউচ বিছিয়ে রাখা। সেটায় বসলে বুঝি সরাসরি পাহাড়, আকাশ আর উঁচু ভ্যালির প্রতিটা মনোমুগ্ধকর দৃশ্য অকপটে নজরে পড়বে। বাম দিকে ক্লোজেটের স্লাইডিং দরজা, সামনের দিকে একখানা কাচের দেয়াল দেখা যাচ্ছে। মাহের কৌতূহলী মনে হয় একটু আধটু আগ্রহ জন্মালো। সেটাই কি আছে তা দেখতে। তাই তো সপ্তদশী স্থান কাল ভেদে রয়েছে ফ্লোরে পা বিছিয়ে দাঁড়াতে গিয়ে হঠাৎ থমকে গেল ফের। এ কি, পুরো ফ্লোরটা যে কাচের তৈরি, নিচ দিয়ে উঠছে মেঘ। মাহি ভয় পেল এরূপ কাণ্ডে। এক্ষুনি ফ্লোরটা যদি ভেঙে পড়ে যায় নিচে, তখন বোকা মেয়ে তৎক্ষণাৎ ভয়ে ভয়ে ছুটে পালালো বিছানার দিকে। এক লাফে ঝুলন্ত গোল বিছানাটায় উঠতেই দেবে গেল তার পা দুটো। মাহি ভরকায় হতবিহ্বলের ন্যায় নিজ পা দুটোর দিকে দৃষ্টিপাত করতেই দেখে পা দুটো কেমন দেবে গেছে বিছানার নরম তুলোতে। সপ্তদশীর বাচ্চা মনটা কেমন গদগদ হলো এহেন কাণ্ডে। সে মুচকি হেসে ডান পাটা আরেকটু এর সামনে বাড়াতেই সেটাও দেবে গেল আলগোছে। সপ্তদশী পেল্লব মুখখানার হুট করে দেখা মিলল এক ভিন্ন উচ্ছ্বাস। ঠোঁটের কোণে লেপ্টে থাকা মুচকি হাসির রেশ প্রশস্ত হলো বেশ। সে এবার লাফ দিল নরম তুলে বিছানায়। একবার, দুবার, পরপর কয়েকবার। উচ্ছ্বাসে গদগদ সপ্তদশী হাসছে আর লাফাচ্ছে বিছানায়। মাথার ওপর স্বচ্ছ কাচের ঝিলিং, আকাশের নীল সাদার প্রতিটি রং ধরা দিচ্ছে তার চোখে। এ যেন ঘর নয়, মনে হচ্ছে মেঘের কোলে এক টুকরো স্বর্গ। গত 16 দিনে এই প্রথম অন্তর্মুখী সপ্তদশী এতটা উচ্ছ্বসিত হলো। লাফাতে লাফাতে মায়াবিনী আচমকা দুহাত ছড়িয়ে গায়ে এলিয়ে দিল নরম তুলতুলে বিছানার কোলে। খিলখিল করে হাসছে আর দু হাত তুলে আকাশের দিকে আঁকিবুকি করছে। মন খারাপগুলো তার কোথায় যে পালালো কে জানে। তবে এরই মধ্যে পেটটা কেমন চোচো করে উঠল মাহির। ক্ষুধায় পেট মোচড়াচ্ছে এবার। সে তক্ষুনি উঠে বসলো শোয়া ছেড়ে। কিয়ৎক্ষণ ঠোঁট কামড়ে বসে রইল চুপচাপ। এটা কোন জায়গা জানে না সে। কাল যখন এসেছিল তখনও তো চোখে পট্টি বাঁধা ছিল। হুটহাট নতুন জায়গায় এসে কাকে বলবে খাবারের কথা। চিন্তায় চিন্তায় ঠোঁট কামড়ে ধরল মাহি। এদিকে পেটটা তার বারবার মাইকিং করে ডাকছে। বেচারা আর পারল না বসে থাকতে। ছোট ছোট কদমে তৎক্ষণাৎ পা ছোটালো অ্যাটাচ ওয়াশরুমের দিকে। চাচের দরজাটা খুলে রেখে মাথা বার করে উকি দিচ্ছে মাহি। এক হাতের তর্জনী দিয়ে আলতো করে নাকের ওপর এসে পড়া চশমাটাকে খানিক ঠেলে দিয়ে পা বাড়ালো বাইরে। আজ বুঝি সপ্তদশীর অবাক হবার দিন। প্রশস্ত করিডর দিয়ে যত হাঁটছে ততই যেন সে মুগ্ধ হচ্ছে।
কাচের তৈরি স্বচ্ছ ফ্লোর নিচ দিয়ে উঠছে মেঘ, করিডোরের বেশ কিছু জায়গায় ইউরোপীয় অ্যান্টিক মূর্তি। মাহি হাঁটার গতি কমিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সব। মূর্তিগুলোকে জীবন্তই না দেখাচ্ছে। তবে একটু সামনে এসেই কিছু কিছু মূর্তিকে দেখে হুট করে থেমে গেল মাহি। কপাল গছালো পরক্ষণে। তার স্পষ্ট মনে আছে এই মূর্তিগুলোর ছবি লাইব্রেরির ইতিহাসের বইয়ে দেখেছে সে। এগুলো তো অ্যান্টিক কালেকশন, যা বিশ্ব দরবারে কোটি কোটি টাকার কালেকশন হিসেবে পরিচিত। তবে এগুলো এখানে কেন? মাহির ছোট্ট মন উদয় হলো হাজারো প্রশ্ন, কিন্তু উত্তর পাওয়ার যে বেশ মুশকিল এসবের। সে কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল মূর্তিগুলোর সামনে। পরক্ষণে পেটের চৌচুর শব্দে ফের বাড়ালো পায়ের গতি। অন্যদিকে প্রশস্ত করিডোর দিয়ে কজন সশস্ত্র গার্ড মাত্র এগোচ্ছিলেন একে অপরের সাথে কথোপকথন চালিয়ে। তবে কিছুটা পথ এগোতেই যেই না সামনে থেকে মাহিকে হেঁটে আসতে দেখলেন, অমনি বেচারাগুলো কেমন হন্তদন্ত পায়ে উল্টো পথে হাঁটা ধরলেন। সে কি পায়ের গতি তাদের যেন হাঁটছেন না, দৌড়াচ্ছেন। পেছন থেকে এগিয়ে আসা মাহি হতবিহ্বলের ন্যায় দেখল সব লোকগুলো অমন হন্যে হয়ে উল্টো পথে ছুটছে কেন। কই, সে ভাবলো তাদের ডেকে জিজ্ঞেস করবে কিচেন কোথায়, অথচ তাদেরকে দেখো, মেয়েটাকে দেখে উল্টো পথে ছুটছে। মাহি ঠোঁট ফুলালো, দু হাত বুকের কাছে বেঁধে শক্ত করে মুখে এগোতে লাগলো কেমন। লম্বা প্রশস্ত করিডোরের শেষ প্রান্তে সিঁড়ি। অতটুকু পথ আসতেই মেয়েটার লেগেছে পাক্কা আধা ঘন্টা। অবশেষে সিঁড়ির কাছে এসে প্রথম পা রাখতেই সিঁড়িতে কেমন সোনালি আলো ঝলকে উঠল। মাহি এবারেও হতবাক চোখে দেখলো সব। বাড়িটা তাকে আর কত মুগ্ধ করবে কে জানে। লম্বা সিঁড়ি ডিঙ্গিয়ে নেমে এলো সপ্তদশী। এদিক ওদিক বার কয়েক নজর বুলিয়ে খুঁজল কাউকে। তখনকার গার্ডরা কোথায় কে জানে। তার তো খিদে পেয়েছে না কি? কাউকে না দেখলে কিভাবে খাবারের সন্ধান পাবে সে? পেটের যন্ত্রণায় আধার নেমে এলো সপ্তদশীর মুখমণ্ডলে। সে দুর্বল কদমে এগোয় সামনের দিকে। হাঁটার পথে এক আধবার ঘাড় বাঁকিয়ে দেখছে চারপাশ। বাদিকে বিশাল জায়গা জুড়ে গ্রাউন্ড লাউঞ্জ, ডান দিকটা খুব একটা দেখা যাচ্ছে না এখান থেকে। মাহি আর আগ্রহ দেখালো না সেদিকে যেতে। কদম যেভাবে বাড়ছে সেভাবে এগোতে এগোতে মেয়েটা হুট করে পেয়ে গেল গ্লাস হাউসের সদর দরজা। বকা সপ্তদশী কোনরূপ কালক্ষেপ না করে এগোয় সম্মুখে। বিশাল আকৃতির কাচের দরজাটার বাইরে পা রাখতেই এক শীতল দমকা হাওয়া এসে চট করে বাড়ি খেলো তার গায়ে। মুহূর্তেই পুরো শরীর জুড়ে অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে গেল মাহির। যত দূর চোখ যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে সে এখন কোনো বড় মাপে পাহাড়ের চূড়ায় অবস্থানরত। অদূরে উঁচু উঁচু পেলার সঙ্গে কাটা তারের বেড়া। মাহি ঘাড় বাঁকিয়ে তাকায় পাশে। অমনি মুখটা কেমন হা হয়ে গেল তার। ইস, বাদিকে ওটা বুঝি কোনো গার্ডেন, বড় বড় পাইন আর ওর গাছের সমন্বয়ে গড়া বাগান, যার পুরোটা জমিন জুড়ে বরফ ঢেকে আছে। ভাই মুচকি হেসে একদৃষ্টে তাকিয়ে রইল সেথায়। সময় বুঝি মিনিট খানেক পেরোলো। অদূর থেকে হুট করে ধেয়ে এলো কোনো জন্তুর ছুটে আসার শব্দ। মাহি হকচকে পিছিয়ে গেল বাড়ির দিকে। ভয় তো ঢোক গেলে সম্মুখে তাকাতেই হঠাৎ দেখলো বাগানে একটা ছোট্ট খরগোশ ছানা কেমন হন্তদন্ত হয়ে ছুটছে। মাহির নরম মনটা বড্ড আনচান করে উঠল খরগোশটার জন্য। সে খুশি মনে সামনে পা বাড়াতেই কোত্থেকে যেন এক হিংস্র স্পটেড হায়না এসে পথ আটকালো নিঝুঁ খরগোশটার। মাহি থমকায়, ভয়ের তো ঢোক গিলে এক মুহূর্তে তাকিয়ে থাকে সম্মুখে। অদূরের খরগোশটা রীতিমতো কাঁপছে ভয়ে। হায়নাটা কেমন হিংস্র ভঙ্গিতে হাসিতে এগোচ্ছে তার পানে। মাহি মাহির ভীতু মনটা কেমন হুট করে শক্ত হলো এ পর্যায়ে। মনে মনে সিদ্ধান্ত উপনীত হলো খরগোশটাকে বাঁচাবেই। সপ্তদশী এদিক ওদিক উদ্ভ্রান্ত দৃষ্টিতে খুঁজলো কিছু। বাড়ির সামনে জমিনে পড়ে আছে বেশ কিছু ছোট ছোট পাথর। মাহির ছোট্ট মস্তিষ্কে আচমকা এসে বাধা বিঁধল কিছু সুবুদ্ধির। সে তড়িঘড়ি করে এগিয়ে এসে 2-4টে মাঝারি সাইজের পাথর নিল হাতে। অতঃপর ভয়ে ভয়ে পাথরগুলো একে একে স্পটেড হায়নার গায়ে ছুঁড়ে মারল মাহি। এহেন অতর্কিত আক্রমণে হায়নাটা লেজ গুটিয়ে পালালো সম্মুখে। এই সুযোগে তখনই জড়ালো পায়ে খরগোশটার পানে ছুটল মাহি। হন্তদন্ত হয়ে খরগোশ ছানাকে কোলে তুলতেই তার চোখ আটকালো সামনের দিকে। কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে আছে দুটো বিশাল দেহী স্পটেড হায়না।
তারা নিজেদের হিংস্র দাঁতগুলো বের করে তাকিয়ে আছে মাহির পানে। এহেন দৃশ্যে থমকায় মাহি। খরগোশ ছানাকে বুকের মাঝে চেপে ধরে তক্ষুনি ছুট লাগায় পেছনের দিকে। তবে বালাই ষাট হিংস্র হায়নাগুলো এক লাফে এগিয়ে এসে ঝাঁপিয়ে পড়ল মেয়েটার ওপর। ধারালো নখরে মেয়েটার হাত এবং পায়ের অসংখ্য আঁচড় বসিয়ে ক্ষত বসালো গভীরে। মায়ের চিৎকার জুড়েছে, কাঁদছে, আকাশ কাঁপিয়ে চোখ মুখ খিচে খরগোশটাকে জড়িয়ে ধরে আছে মানবী। ঠিক তখনই অদূর থেকে ভেসে এলো কারো গর্জন ধ্বনি, ড্যানি হ্যালি। অপরিচিত কণ্ঠ কানে যেতেই থেমে গেল হিংস্র হায়না দুটো। ভীষণ বাধ্যতায় নিজেদের ধারালো দাঁত কপাটি বের করে একভাবে হুঙ্কার ছুড়ল তারা। পরিচিত কণ্ঠের মালিক তখন গড় গটিয়ে এলো। এগিয়ে আসেন সেথায়। এগিয়ে বলিষ্ঠ যুবক কেমন হিংস্র থাবায় দুহাতে চেপে ধরে হায়না দুটোর কণ্ঠা। বাদামি চোখ দুটোতে এক প্রকার আগুন লেপ্টে নিয়ে শক্ত চোয়ালে চিবিয়ে চিবিয়ে আওড়ায়, ও আমার। পোষা পশুদের মধ্যে এক বিরাট ধর্ম। মালিকের ব্যক্তিগত কিছু মানে তা তাদের জন্য নিষিদ্ধ। মুগ্ধ কটমট করছে। শক্ত হাতে ডাইন হায়না দুটোর কণ্ঠা চেপে আচমকা তাদের ছুঁড়ে ফেললো অদূরে। অন্য কেউ হলে এতক্ষণ হায়না দুটো নিশ্চয়ই পাল্টা আঘাত করত। তবে এ যে স্বয়ং তাদের মালিক, তার দিকে থড়ায় এগোবে তারা। তাই তো হ্যালি আর ড্যামি মাথা নুইয়ে লেজ গুটিয়ে পালালো সেখান থেকে। এদিকে তারা যেতেই পিছু ফিরল মুগ্ধ। ফর্সা মুখখানা তার কেমন লাল হয়ে আছে। উন্মুক্ত ট্যাটু আঁকা বদনে ঘামের তীব্র উপস্থিতি। সদ্য এক্সারসাইজ ছেড়ে উঠে এলে যা হয় আর কি। যুবক ভ্রু কুটিয়ে এগিয়ে এলো মাহের দিকে। মাথা ভর্তি অদৃশ্য আগুন নিয়ে আচমকা মেয়েটার গালে বসালো এক থাপ্পড়। এহেন কাণ্ডে তক্ষুনি ঠোঁট ভেঙে কেঁদে উঠে মাহি। থাপ্পড়ের তীব্রতায় গাল বাঁকিয়ে নিয়েছে মেয়েটা। মুগ্ধ মহাশয়ের রাগ বাড়ছে তরতর করে। সে তৎক্ষণাৎ শক্ত থাবায় মাহির নরম চলখানা চেপে ধরে দাঁত খেঁচে আওড়ালো, হোয়াট দ্য ফাক আর ইউ ডুইং হেয়ার? কোন সাহসে বাড়ি থেকে বের হলি তুই? কোন সাহসে, জানোয়ারের বাচ্চা? হুঙ্কার ছুটছে মুগ্ধ, যার বজ্র কণ্ঠে কাঁপছে চারপাশের বাতাস। বকামাহি কথা বলার সাধ্যিতে নেই। মেয়েটা ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে ভীষণ। হাত দুটো সামান্য ঢিলে হয় বুকের মাঝে থেকে ছোট খরগোশ ছানাটা আচমকা উকি দিল বাইরে। তা মোটেও নজর এড়ায়নি মাফিয়া মনস্টারের। সে কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করলো খরগোশটাকে। বিচক্ষণ মস্তিষ্কে একে একে দুই মিলিয়ে আচানক ঝাঁজ ঢেলে জিজ্ঞেস করলো, সামহাও এটার জন্য এখানে আসিসনি তো? নীরব মাহি। তৎক্ষণাৎ নজর ঝুঁকালো নিচে। মুগ্ধ বুঝে গেল যা বোঝার। সে তক্ষণি এক ঝটকায় ছেড়ে দিল মাহির জল। শটান হয়ে দাঁড়িয়ে কটমট করতে করতে গর্জন তুলল, আর ইউ ডাম্প? ইটস জাস্ট আ রেবিট। একে বাঁচাতে নিজের প্রাণ সংকটে ফেললি কোন পাগলামিতে? হুটহাট মরার এত শখ উঠল কেন তোর? পাগল হয়েছিস বান্দির মেয়ে? এহেন গর্জনে থরথর করে কাঁপছে শব্দদোষী। ডিম্বাকৃতি ফর্সা মুখখানায় ছেয়ে গিয়েছে রক্তাবাভা। এতক্ষণের ধস্তাধস্তিতে চোখে আটা গোল ফ্রেমের চশমাটারও বড় এলোমেলো অবস্থা। ঘন কালো সিল্কি চুলগুলো যেন উস্কো খুস্কো হয়ে আছে। সপ্তদশীর চোখ মুখে একরাশ ভয় ভীতি। বুকের কাছে দু হাত দিয়ে আগলে রাখা সদ্য পাওয়া খরগোশ ছানাকে। পরক্ষণে পরনের ফ্রকটা কেমন ছিঁড়ে গেছে বেশ কয়েক জায়গায়। দু হাতে নরম ত্বকের গভীর আঁচড়ের দাগ। সপ্তদশী কাঁপছে ভীষণ। বুকের কাছে খরগোশ ছানাকে আরেকটু চেপে ধরে থেমে থেমে আওড়ালো, হোক সামান্য খরগোশ, তবুও একটা নিরীহ প্রাণী। নিজ চোখের সামনে একটা অসহায় প্রাণীকে কিভাবে মরতে দিব আমি? সম্মুখে দাঁড়িয়ে থাকা দীর্ঘকায়ী রোড়ো মানব কেমন কপাল গোছালো এরূপ কথায়। চোয়ালের পেশি শক্ত করে ফের দাঁত খিচে ঝাঁঝালো কণ্ঠে আওড়ালো, তাই বলে পাগলের মতোই স্পট ডেট হায়নাদের সামনে চলে আসবে? ইউ ফাকিং গ্লুপায়া, ডু ইউ ইভেন নো হু দে আর? ওদের একটা কামড়ে তোর শরীরটা মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে যেত। নাক টানলো মাহি। খরগোশ ছানার পশমি শরীরে খানিক হাত বুলিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে অভিমানে শুধালো, আমি মরলে আপনার কি? ও আমাকে আর মারতে পারবেন না বলে আফসোস হতো, তাই না? থামলো সপ্তদশী। নাক টানছে অনবরত। এদিকে তার ওমন বাক্যে অবাকের শীর্ষে পৌঁছেছে মনস্টার। মেয়েটার মুখে যেমন কেমন খই ফুটেছে দেখো। মাহি খানিকক্ষণ সময় নিয়ে ফের বলল, আমি আপনার মতো নির্দয় নই মাফিয়া বিস্ট, যে
নিজ চোখের সামনে একটা অসহায় প্রাণীকে শুধু শুধু কষ্ট পেতে দেখব। আমি মানুষ, একটা নিরীহকে বাঁচাতে গিয়ে আমার যদি মরণও হয় তবে তাই সই। কপালের ভাঁজ আরো গাঢ় হলো মুগ্ধের, চোয়ালের বেশি বেশি টান টান, যুবক দাঁত খিচে তক্ষুনি শুধালো, সুযোগ পেয়ে আমায় বেস্ট ডাকছিস বান্দির মেয়ে। এখন যদি আমি না আসতাম তখন, তখন বোধহয় খুব ভালো হতো তাই না? বাই দ্য হেল ইন দ্য মনস্টার্স ওয়ে, নিজের দিকে তাকিয়েছিস একবার? ওদের এক বেলার খাবার হওয়ার যোগ্যতাও তো তোর নেই। সারা শরীরে হাড্ডি ছাড়া মাংস নেই এক ছটাক। তোর মতো কাংলাসকে খেতে গেলে ওদের জাত যেত বান্দির মেয়ে। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন, এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।